প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের ইংরাজি বইয়ের চ্যাপ্টার 5.3.1 এর পার্ট 3 শেয়ার করব। পূর্বে আমি এই চ্যাপ্টারের উপরে দুইটা ভিডিও আপলোড করছি, অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত ছিল আমাদের পার্ট 1 এবং এখান থেকে এই পর্যন্ত ছিল আমাদের পার্ট 2। এখন ইনশাল্লাহ এখান থেকে শুরু হবে এবং এটা হবে আমাদের পার্ট 3। সুতরাং তোমাদের কাছে অনুরোধ থাকবে আজকের এই ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই তোমরা পার্ট 1 এবং পার্ট 2 দেখে আসবে। পার্ট 1-এ আমরা জেনেছিলাম একটা এসে লিখতে, মানে একটা এসের স্ট্রাকচার নিয়ে আলোচনা হয়েছিল এবং এখানে তোমাদেরকে একটা এসে দেওয়া ছিল। প্রশ্নটা ছিল কি, স্টুডেন্টস আর লসিং ইন্টারেস্ট ইন অ্যাটেন্ডিং স্কুল। শিক্ষার্থীরা স্কুলে উপস্থিত হওয়ার আগ্রহ হারিয়ে ফেলতেছে। হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য কজেস আর? কারণগুলো নিয়ে তুমি কি চিন্তা করো? হোয়াট সলিউশনস ক্যান ইউ সাজেস্ট? এবং কি ধরনের সমাধান তুমি পরামর্শ দিতে পারো? এটা ছিল আমাদের প্রশ্ন এবং এই প্রশ্ন লেখা শুরু করার জন্য তোমাদেরকে আরও 3টা ধাপ অনুসরণ করতে বলা হয়েছিল। এখান থেকে ছিল পার্ট 2। সুতরাং এখন পার্ট 3-তে আমরা এই যে প্রশ্ন, এই প্রশ্নটাকে নিয়েই আমাদের আলোচনা, মানে এখন এই এসেটা আমরা লেখা শুরু করব এবং কোন একটা এসে লেখা শুরুতে কি থাকে বলো তো? এই যে ইন্ট্রোডাকশন। আজকের এই ভিডিওতে আমরা এই যে ইন্ট্রোডাকশন থেকে ভিডিওটি শুরু করব, দ্য ইন্ট্রোডাকশন। সুতরাং অবশ্যই তোমরা পার্ট 1 এবং পার্ট 2 দেখে আসবে এবং পার্ট 1 এবং পার্ট 2 এই দুইটা ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখব। দেখো এখানে বলা হচ্ছে ফার্স্ট, প্রথমত লেটস প্যারাফ্রেজ। প্যারাফ্রেজ মানে ব্যাখ্যা করা। চলো ব্যাখ্যা করি দ্য কোয়েশ্চেন, প্রশ্নটি উইদিন 2 or 3 সেন্টেন্সেস, মানে 2 থেকে 3টা বাক্যর মধ্যে প্রশ্নটি প্রথমে ব্যাখ্যা করি। অ্যান্ড দেন, এবং তারপর স্টেট 1 কি কজ, একটা মূল কারণ সম্পর্কে বলি, অ্যান্ড রিলেটেড সলিউশন, এবং সেটার সমাধান নিয়ে কথা বলি। প্রথমে এইটা আমাদের কাজ। দ্য ফার্স্ট প্যারাগ্রাফ মে লুক অ্যাজ ফলোস, এবং প্রথম যে প্যারাগ্রাফ, অর্থাৎ প্রথম প্যারাগ্রাফ কোনটি? ইন্ট্রোডাকশন। এই প্রথম প্যারাগ্রাফটি কেমন হতে পারে? এই যে এখান থেকে এমন, এটা হলো আমাদের ওই এসের ইন্ট্রোডাকশন। ওই এসে বলতে কোনটা বলো তো? ওই যে আগে যে প্রশ্নটা ছিল, এই যে এটা একটু দেখাই। এই যে এখানে আমরা কিন্তু এই এসেটা এখন পড়তেছি। এই এসের ইন্ট্রোডাকশন হলো এই যে এটুকু। দেখো ইন্ট্রোডাকশনটা কেমন বলা হচ্ছে, ওয়ান অফ দ্য প্রবলেমস, মানে অনেকগুলা সমস্যার মধ্যে একটি সমস্যা ফেসিং আওয়ার স্কুল, যেটা আমাদের স্কুল ফেস করতেছে, মুখোমুখি হচ্ছে, ইজ দ্যাট, তা হলো স্টুডেন্টস আর লসিং ইন্টারেস্ট ইন অ্যাটেন্ডিং স্কুল। শিক্ষার্থীরা তাদের আগ্রহ হারিয়ে ফেলতেছে স্কুলে আসতে বলতে স্কুলে উপস্থিত হতে। দ্য মেইন রিজন, প্রধান কারণ, ফর দিস, মানে এটার প্রধান কারণ, ইজ হয় দ্য লোয়েস্ট টিচার স্টুডেন্ট রেশিও, শিক্ষক এবং ছাত্রছাত্রীর অনুপাত এটা খুবই লো থেকে লোয়েস্ট, মানে সুপারলেটিভ করা হয়েছে, অনেক কম হওয়ার কারণে এটা হলো এর প্রধান কারণ, মানে শিক্ষক স্টুডেন্টদের অনুপাত খুবই কম। ইন আ ক্লাস, একটা ক্লাসে, অন অ্যাভারেজ, গড়ে, অ্যাভারেজ মানে গড়ে there are 60 to 80 স্টুডেন্টস, একটা ক্লাসে গড়ে 60 থেকে 80 জন স্টুডেন্ট থাকে, মানে 60 থেকে 80 জন শিক্ষার্থী থাকে। সুতরাং ইটস নট পসিবল ফর আ টিচার, সুতরাং এটা একজন শিক্ষকের পক্ষে সম্ভব নয়, টু গিভ অ্যাটেনশন, মনোযোগ দেওয়া, অ্যান্ড লিসেন টু অল অফ দেওয়ার প্রবলেমস, এবং তাদের প্রত্যেকের সমস্যা শোনা, এটাও একজন শিক্ষকের পক্ষে সম্ভব নয়, কারণ একটা ক্লাসে 60 থেকে 80 জন স্টুডেন্ট থাকে। ইন দ্য ক্লাস, মানে ক্লাসরুমে এমন স্টুডেন্ট থাকার কারণে একজন টিচারের পক্ষে সকলের সমস্যা এবং সকলের প্রতি অ্যাটেনশন দেওয়া সম্ভব নয়। তাহলে এইটুকুতে দেখো প্রথমে প্রশ্নটা ব্যাখ্যা করা হলো, এরপরে এখানে একটা সমস্যার কথা বলা হলো, এবারে একটা সলিউশন দিবে। অ্যান্ড আ পসিবল সলিউশন ইজ, এবং সম্ভাব্য সলিউশন হলো টু এঙ্গেজ, যুক্ত হওয়া, স্টুডেন্টস শিক্ষার্থীদের,
ইন দ্য ক্লাসরুম মানে ক্লাসরুমের মধ্যে যুক্ত হতে হবে স্টুডেন্টদেরকে কিসের দ্বারা, মানে তারা যে সমস্ত অ্যাক্টিভিটিস করবে সেগুলো হবে বাই ইউজিং পেয়ার অর গ্রুপ ওয়ার্কস। গ্রুপ ওয়ার্কস দলগত অথবা জোড়াই কাজের দ্বারা তাদের ক্লাসরুমের মধ্যে যুক্ত হতে হবে, তাহলেই কিন্তু এই সমস্যাগুলো সলভ করা সম্ভব। তাহলে ইন্ট্রোডাকশনটা কিন্তু মানে যেভাবে বলা হয়েছিল সেভাবে এখানে লেখা রয়েছে। এখান থেকে এই পর্যন্ত কি করা হলো, প্রশ্নটাকে ব্যাখ্যা করা হলো। ঠিক আছে, প্রশ্নটা ব্যাখ্যা করা হলো এবং এখান থেকে তোমাদের একটা সমস্যা তুলে আনা হলো, মানে এটা সমস্যা, এরপরে সমাধান দেওয়া হলো। সমস্যাটা কি, একজন শিক্ষকের পক্ষে এই যে একজন মানে ক্লাসে এতগুলো স্টুডেন্ট হওয়ার জন্য একজন শিক্ষকের পক্ষে সকলের প্রতি দৃষ্টি দেওয়া সম্ভব নয় এবং এটার একটা সমাধানও দেওয়া হলো, এর জন্য গ্রুপ ওয়ার্ক করতে হবে। তাহলে এটা হলো আমাদের ইন্ট্রোডাকশন। এরপরে দেখো নাও এখন ইটস টাইম টু রাইট দ্য মেইন বডি প্যারাগ্রাফ 1, সেটা হলো কজ। এখন মেইন বডি প্যারাগ্রাফ 1 লেখার সময়। ডোন্ট ওরি, চিন্তা করো না, ইটস উইল বি আ ভেরি ইজি টাস্ক, এটা খুবই সহজ কাজ হবে ফর ইউ, তোমার জন্য, অ্যাজ কারণ ইউ হ্যাভ অলরেডি আইডেন্টিফাইড দ্য কজেস, কারণ তুমি অলরেডি কারণগুলো শনাক্তকরণ করেছো। সো সুতরাং লেটস স্টার্ট রাইটিং, চলো লেখা শুরু করা যাক। তো মেইন বডি প্যারাগ্রাফ 1, এখানে কারণটা লিখতে হবে। কারণটা কি, এটা কিন্তু তোমরা অবশ্যই পার্ট 1টা দেখে আসবে, কারণ দেখো এখানে পার্ট 1-এ প্রথমে ছিল ইন্ট্রোডাকশন, এটা আমরা লিখলাম। দেন এখন মেইন বডি প্যারাগ্রাফ 1, সেটা হলো কজ, কারণ। এরপরে আসবে মেইন বডি প্যারাগ্রাফ 2, এটা হবে সলিউশন, ফাইনালি কনক্লুশন। ঠিক আছে, তো অবশ্যই তোমরা পার্ট 1 এবং পার্ট 2 দেখবে। এরপরে আচ্ছা কোথায়, এই যে এখানে দেখো, এখন লেটস স্টার্ট রাইটিং, চলো লেখা শুরু করি। দেখো ফার্স্ট, প্রথমে ইউ হ্যাভ টু স্টার্ট উইথ আ টপিক সেন্টেন্স, তোমাকে একটা টপিক সেন্টেন্স দিয়ে শুরু করতে হবে। দ্য টপিক সেন্টেন্স সামারাইজ দ্য মেইন আইডিয়া, এবং টপিক যে সেন্টেন্স এইটা সামারাইজ করবে মানে সংক্ষিপ্ত করবে প্রধান ধারণাকে, মানে প্রধান যে আইডিয়া এটাকে সংক্ষেপে একটু বলতে হবে। অফ দ্য প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের মানে তুমি এখানে যেটা লিখবে সেটার সংক্ষেপেই প্রথমে একটা বলতে হবে এবং সেটা হবে টপিক সেন্টেন্স। ইট অ্যাক্টস লাইক আ সাইনপোস্ট ফর হোয়াট ইজ টু কাম নেক্সট, এটা কাজ করবে একটি সাইনপোস্টের মতো, যেটা কি বোঝাবে, যে পরবর্তীতে কি হবে, পরবর্তীতে কি হবে এটার জন্য একটা সাইনপোস্টের মতো কাজ করবে। দ্যাট ইজ, তা হলো হোয়াট দ্য প্যারাগ্রাফ উইল বি অ্যাবাউট, মানে এই মেইন বডি প্যারাগ্রাফ 1 এটা কি সম্পর্কে বলা হবে সেটাই হবে তোমাদের এই টপিক সেন্টেন্স। ইট উইল স্টার্ট উইথ দ্য কজ অফ দ্য প্রবলেম ফার্স্ট, এবং এটা শুরু করতে হবে কারণ নিয়ে, এবং এটা শুরু করতে হবে এই সমস্যার কারণ নিয়ে, মানে প্রথমে এই যে প্রবলেম, এই প্রবলেমের কারণটা কি এটা দিয়ে এটা লেখা শুরু করতে হবে। দেখো টপিক সেন্টেন্স বলা হচ্ছে, মানে এই এসের যে টপিক সেন্টেন্স সেটা হলো ওয়ান অফ দ্য মেইন কজেস অফ লসিং ইন্টারেস্ট ইন অ্যাটেন্ডিং স্কুল ইজ দ্য লোয়েস্ট টিচার স্টুডেন্ট রেশিও। দেখো বলা হচ্ছে অনেকগুলা কারণ রয়েছে, তার ভিতরে একটি কারণ হলো মানে শিক্ষার্থীরা যে তাদের আগ্রহ হারিয়ে ফেলতেছে স্কুলে অ্যাটেন্ড হতে, তার মধ্যে একটি প্রধান কারণ দ্য লোয়েস্ট টিচার স্টুডেন্ট রেশিও, মানে সর্বনিম্ন শিক্ষক শিক্ষার্থীদের অনুপাত, এটা হলো প্রধান কারণ এবং এটাই হলো টপিক সেন্টেন্স। এখন নাও উই মাস্ট রাইট অ্যান এক্সপ্লানেশন সেন্টেন্স, এখন অবশ্যই আমাদেরকে একটা কি করতে হবে, ব্যাখ্যামূলক বাক্য লিখতে হবে। এক্সপ্লানেশন মানে ব্যাখ্যা, দ্যাট ডেভেলপস দ্য আইডিয়া, যেটা আমাদের এই ধারণাকে উন্নত করবে। তো দেখো দ্য এক্সপ্লানেশন সেন্টেন্স মে বি, এবং এই ব্যাখ্যামূলক বাক্যটা কেমন হতে পারে, দেখো এখানে রয়েছে এই ব্যাখ্যামূলক বাক্য। বলা হচ্ছে বাংলাদেশ ইজ আ পপুলাস কান্ট্রি, বাংলাদেশ একটি জনবহুল দেশ, অ্যান্ড উই গেট আ রিফ্লেকশন অফ ইট ইন আওয়ার ক্লাসরুম, এবং বাংলাদেশ যে একটি জনবহুল দেশ তারই রিফ্লেকশন প্রতিচ্ছবি আমরা পাই
মানে আমাদের ক্লাসরুমে এত স্টুডেন্ট, তার মানে বোঝাই যায় যে বাংলাদেশ একটি জনবহুল কান্ট্রি বা দেশ। ইন আ ক্লাসরুম, একটা ক্লাসরুমে there are 60 to 80 স্টুডেন্টস অন অ্যাভারেজ। একটা ক্লাসরুমে গড়ে 60 থেকে 80 জন ছাত্রছাত্রী থাকে। ফর আ টিচার, একজন শিক্ষকের পক্ষে ইট ইজ অলমোস্ট ইম্পসিবল, এটা প্রায় অসম্ভব টু লিসেন টু এভরিওয়ানস প্রবলেমস, মানে প্রত্যেকের সমস্যা শোনা এটা প্রায় অসম্ভব। বিসাইডস, এছাড়াও ইট ইজ নোন দ্যাট, আমরা জানি যে, মানে এটা বলা হয় যে, বা এটা জানা যায় যে, বা এটা পরিচিত যে এভরি স্টুডেন্ট ইজ ইউনিক, প্রতিটা শিক্ষার্থী অনন্য। ইউনিক মানে অনন্য। অ্যান্ড সো আর দেয়ার প্রবলেমস, এবং তাদের সমস্যাগুলাও অনন্য। অ্যাজ আ রেজাল্ট, এবং এর ফলে, অ্যাজ এ রেজাল্ট মানে ফলে, এর ফলে স্টুডেন্টস বিকাম ফ্রাস্ট্রেটেড, শিক্ষার্থীরা হতাশ হয়ে যায়। ফ্রাস্ট্রেটেড মানে হতাশ। অ্যান্ড ডু নট গেট দ্য মোটিভেশন টু অ্যাটেন্ড স্কুল রেগুলারলি, এবং তারা মোটিভেশন পায় না, অনুপ্রেরণা পায় না টু অ্যাটেন্ড স্কুল রেগুলারলি, যার ফলে তারা নিয়মিত স্কুলে উপস্থিত হয় না। তাহলে এটা হলো আমাদের ব্যাখ্যামূলক সেন্টেন্স বা বাক্য। এরপরে দেখো বলা হচ্ছে ফাইনালি লেটস অ্যাড অ্যান এক্সাম্পল। এবারে তোমাদের একটা এক্সাম্পল দিতে হবে, মানে উদাহরণ যুক্ত করতে হবে। টু সাপোর্ট আওয়ার কজ, আমাদের এই যে কারণ আমরা দেখালাম, এই কারণটাকে সাপোর্ট করতে একটা এক্সাম্পল দিতে হবে। অ্যান এক্সাম্পল মেবি, এবং উদাহরণটা কেমন হতে পারে দেখো এখানে। উই হ্যাভ আ লার্জ ক্লাস অফ 70, আমাদের আছে বড় একটি ক্লাস, মানে 70 জন শিক্ষার্থীর বড় একটি ক্লাস রয়েছে। এভরিডে, প্রতিদিন। আই কাম টু স্কুল আর্লিয়ার, আমি প্রতিদিন খুব দ্রুত স্কুলে আসি। টু সিট অন দ্য ফ্রন্ট বেঞ্চ, মানে এই ক্লাসের একেবারে ফ্রন্ট বেঞ্চ, মানে সামনের বেঞ্চে বসতে আমি প্রতিদিন খুবই সকাল সকাল বা দ্রুত স্কুলে আসি। বিকজ, কারণ। ফ্রম দ্য ব্যাক বলতে পেছনের বেঞ্চ থেকে। আই ক্যান নট লিসেন টু মাই টিচার্স ক্লিয়ারলি, আমি আমার শিক্ষকদেরকে খুবই স্পষ্টভাবে শুনতে পাই না। হোয়েন আই সিট ইন দ্য ব্যাক, এবং যখন আমি পেছনের সিটে বসি। সামটাইমস, মাঝে মাঝে। আই রিকোয়েস্ট টিচার্স টু বি আ লিটল লাউডার, আমি আমার শিক্ষকদেরকে অনুরোধ করি যেন তারা একটু জোরে কথা বলে। অ্যান্ড সামটাইমস, এবং মাঝে মাঝে। মাই টিচার কামস ক্লোজ টু মি টু হেল্প মি, মাঝে মাঝে মাই টিচার, আমার শিক্ষক আমার খুবই ক্লোজ হয়, মানে আমার কাছে চলে আসে আমাকে হেল্প করতে। উইথ আন্ডারস্ট্যান্ডিং, বোঝাতে, মানে আমি যেহেতু শুনতে পাই না এই জন্য আমার কাছে এসে আমাকে বোঝায়। বাট, কিন্তু। উই আর 70, কিন্তু আমরা 70 জন। অ্যান্ড ওয়ান টিচার ক্যান নট হেল্প এভরিওয়ান, এবং একজন শিক্ষক এত মানুষকে, মানে প্রত্যেককে সাহায্য করতে পারে না। উইথ দেওয়ার ডাইভার্স প্রবলেমস, তাদের এই যে ডাইভার্স মানে ভিন্ন ভিন্ন সমস্যা, সবগুলা সমস্যার সমাধান একজন শিক্ষকের পক্ষে, মানে সবাইকে হেল্প করা সম্ভব নয়। ইট ইজ আ হিউজ প্রবলেম, এটা একটা বিশাল সমস্যা। দ্যাট নিডস টু বি সলভড, যেটার সমাধান করা দরকার। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে দেখো, সুতরাং উই হ্যাভ কমপ্লিটেড রাইটিং অল দ্য 3 পার্টস অফ আওয়ার ফার্স্ট মেইন বডি প্যারাগ্রাফ। সুতরাং উই হ্যাভ কমপ্লিটেড, আমরা সমাপ্ত করেছি লেখা, অল দ্য 3 পার্টস, 3টা অংশই, অফ দ্য ফার্স্ট মেইন বডি প্যারাগ্রাফ, মানে প্রথম মেইন বডি প্যারাগ্রাফের যে 3টা পার্ট, এই 3টা পার্টই আমরা কমপ্লিট করেছি। কোন 3টা পার্ট? এই যে তোমাদের এখানে যদি একটু দেখাই, দেখো এখানে রয়েছে, এখানে 3টা পার্ট ছিল, টপিক সেন্টেন্স, তারপরে ব্যাখ্যামূলক বাক্য, এরপরে উদাহরণ, 3টা আমরা কমপ্লিট করেছি, সেটা এখানে বলা হচ্ছে। এই জন্য তোমাদেরকে বলতেছি অবশ্যই তোমরা এই ভিডিও দেখার পূর্বে অবশ্যই কিন্তু দেখে আসবে, না হলে ভালো মতো বুঝতে পারবে না। তো এরপরে দেখো এখানে কোথায়, এই যে এখানে। নাও, এখন লেটস হ্যাভ আ লুক অ্যাট দ্য ফিনিশড প্যারাগ্রাফ, চলো পুরোটা এখন দেখে নেওয়া যাক, মানে আমরা যেটা শেষ করেছি সেটা দেখে নেওয়া যাক। মানে এখান থেকে পুরো, এটা হলো তোমাদের ফার্স্ট বডি প্যারাগ্রাফ 1, এইটাই, মানে এখানে আমরা যেটা পড়লাম এটা একত্রে এখানে রয়েছে। দেখো একটু পড়ি।
বলা হচ্ছে one of the problems facing our school is that students are losing interest in attending school. মানে অনেকগুলা সমস্যার মধ্যে একটি সমস্যা যেটা আমাদের স্কুল ফেস করতেছে সেটা হলো শিক্ষার্থীরা তাদের আগ্রহ হারিয়ে ফেলতেছে স্কুলে উপস্থিত হওয়ার। The main reason for this is the lowest teacher student ratio. এবং এটার প্রধান কারণ হলো শিক্ষক এবং শিক্ষার্থীদের অনুপাত খুবই কম। In a class on average there are 60 to 80 students. একটা ক্লাসে গড়ে 60 থেকে 80 জন শিক্ষার্থী থাকে। So it's not possible for a teacher to give attention and listen to all of their problems in the class, and a possible solution is to engage students in the classroom activities by using pair or groups works. আচ্ছা, এখানে বলা হচ্ছে সুতরাং ইটস নট পসিবল, এটা সম্ভব নয় ফর আ টিচার, একজন শিক্ষকের জন্য, টু গিভ অ্যাটেনশন, মনোযোগ দেওয়া, অ্যান্ড লিসেন টু অল অফ দ্য প্রবলেমস ইন দ্য ক্লাস, মানে ক্লাসে সকলের সমস্যা শোনাও এটা সম্ভব নয়। অ্যান্ড আ পসিবল সলিউশন ইজ, এবং এটার সম্ভাব্য একটি সমাধান হলো টু এঙ্গেজ স্টুডেন্টস ইন দ্য ক্লাস, ক্লাসরুমে শিক্ষার্থীদেরকে এঙ্গেজ করতে হবে, যুক্ত করতে হবে, অ্যাক্টিভিটিস বাই ইউজিং পেয়ার অর গ্রুপ ওয়ার্কস, জোড়ায় অথবা দলের কাজের দ্বারা। বাংলাদেশ ইজ আ পপুলাস কান্ট্রি, বাংলাদেশ একটি জনবহুল দেশ, অ্যান্ড উই গেট আ রিফ্লেকশন অফ ইট ইন আওয়ার ক্লাসরুম, এবং এটারই একটা প্রতিচ্ছবি আমরা আমাদের ক্লাসরুমের মধ্যে পাই। ইন আ ক্লাস, একটা ক্লাসরুমে, আচ্ছা ইন আ ক্লাসরুম, একটা ক্লাসরুমে বা একটা ক্লাসরুমের মধ্যে there are 60 to 80 স্টুডেন্টস অন অ্যাভারেজ, মানে একটা ক্লাসরুমে 60 থেকে 80 জন শিক্ষার্থী থাকে। ফর আ টিচার ইট ইজ অলমোস্ট ইম্পসিবল টু লিসেন টু এভরিওয়ানস প্রবলেমস, একজন শিক্ষকের জন্য এটা প্রায় অসম্ভব প্রত্যেকের সমস্যাটা শোনা। বিসাইডস, এছাড়াও ইট ইজ নোন দ্যাট, এটা পরিচিত যে এভরি স্টুডেন্ট ইজ ইউনিক, প্রতিটা শিক্ষার্থী অনন্য, অ্যান্ড সো আর দেয়ার প্রবলেমস, এবং তাদের সমস্যাটাও অনন্য। অ্যাজ আ রেজাল্ট, এর ফলে স্টুডেন্টস বিকাম ফ্রাস্ট্রেটেড, শিক্ষার্থীরা হতাশ হয়ে পড়ে, অ্যান্ড ডু নট গেট দ্য মোটিভেশন, এবং তারা মোটিভেশন পায় না, অনুপ্রেরণা পায় না, টু অ্যাটেন্ড স্কুল রেগুলারলি, নিয়মিত স্কুলে যোগদান করতে। উই হ্যাভ আ লার্জ ক্লাস অফ 70, আমাদের 70 জনের একটা বিশাল ক্লাস রয়েছে। এভরিডে, প্রতিদিন, আই কাম টু স্কুল আর্লিয়ার টু সিট অন দ্য ফ্রন্ট বেঞ্চ, আমি প্রতিদিন খুবই সকাল সকাল স্কুলে আসি কারণ সামনের বেঞ্চে বসতে, মানে সামনের বেঞ্চে বসার জন্য আমি প্রতিদিন খুব দ্রুত স্কুলে আসি। বিকজ, কারণ, ফ্রম দ্য ব্যাক, পেছন থেকে, আই ক্যান নট লিসেন টু মাই টিচার্স ক্লিয়ারলি, আমি আমার শিক্ষকদেরকে স্পষ্টভাবে শুনতে পাই না। হোয়েন আই সিট ইন দ্য ব্যাক, যখন আমি পেছনে বসি, সামটাইমস, মাঝে মাঝে, আই রিকোয়েস্ট টিচার্স টু বি আ লিটল লাউডার, আমি শিক্ষকদেরকে অনুরোধ করি একটু জোরে বলতে, মানে জোরে কথা বলতে। অ্যান্ড সামটাইমস মাই টিচার কামস ক্লোজ টু মি, এবং মাঝে মাঝে আমার শিক্ষক আমার নিকটে চলে আসে, আমার কাছে আসে, টু হেল্প মি উইথ আন্ডারস্ট্যান্ডিং, আমাকে বোঝাতে, মানে বুঝতে সাহায্য করতে আমার খুবই ক্লোজে চলে আসে, কাছে চলে আসে। বাট, কিন্তু, উই আর 70, অ্যান্ড ওয়ান টিচার ক্যান নট হেল্প এভরিওয়ান উইথ দেওয়ার ডাইভার্স প্রবলেমস, কিন্তু আমরা কতজন? আমরা 70 জন, এবং একজন শিক্ষক আমাদের এই ভিন্ন ভিন্ন সমস্যার সমাধান করতে পারে না। মানে উই আর 7, আমরা 70 জন, অ্যান্ড ওয়ান টিচার, একজন শিক্ষক, ক্যান নট হেল্প, সাহায্য করতে পারে না, এভরিওয়ান, প্রত্যেককে, উইথ দেওয়ার ডাইভার্স প্রবলেমস, তাদের এই ভিন্ন ভিন্ন সমস্যা নিয়ে। ইটস আ লার্জ প্রবলেম দ্যাট নিডস টু বি সলভড, এটা একটা বিশাল সমস্যা যেটার সমাধান দরকার। তো এইটা হলো আমাদের মেইন বডি প্যারাগ্রাফ 1, আশা করছি তোমরা সকলে এটা বুঝতে পেরেছো। এরপরে বলা হচ্ছে নাও, এখন, ইটস ইয়োর টার্ন, এখন তোমার পালা, টু রাইট দ্য মেইন বডি প্যারাগ্রাফ 2, মেইন বডি প্যারাগ্রাফ 2 লেখার পালা এখন তোমার। সলিউশন, ফলোয়িং দ্য সেম প্রসেস, এবং
এবং এটার সমাধান তোমাকে করতে হবে ওই একই প্রসেসে। অর্থাৎ এই যে এখানে তোমাদের যদি আমি দেখাই যে মানে এই যে এটা মেইন বডি প্যারাগ্রাফ 2 সলিউশন, এটা তোমরা কিভাবে করবে এই তিনটাকে কেন্দ্র করে করতে হবে। এই জন্য আমি তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করতেছি পার্ট 1 এবং পার্ট 2 তোমরা দেখে নিবে। তাহলে এখানে বলা হচ্ছে কি ওই একই প্রসেস এটা করতে হবে। প্রথমে রাইট দ্য টপিক সেন্টেন্স, তুমি প্রথমে টপিক সেন্টেন্স লিখবে টু সামারাইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যারাগ্রাফ। এরপরে পুরো এই যে এমন একটা প্যারাগ্রাফ যেখানে তুমি লিখবে সেটার একটা সামারাইজ করবে। দেন ইয়োর টপিক সেন্টেন্স, নাও অ্যাড সেন্টেন্সেস টু এক্সপ্লেন ইয়োর আইডিয়া, এরপরে নেক্সট এক্সাম্পল, ফাইনালি এভাবে। তো এইটা ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে পার্ট 4-এ গিয়ে শেয়ার করব।